প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় পত্রের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় সুলতান মাহমুদের চরিত্র ও কৃতিত্ব। আজকের ক্লাসটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন মিয়া, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি আইনউদ্দিন কলেজ, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয়কে আমরা দুটি ভাগে ভাগ করে নেব। প্রথম অংশে থাকবে সুলতান মাহমুদের চরিত্র এবং দ্বিতীয় অংশে থাকবে সুলতান মাহমুদের কৃতিত্ব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা সুলতান মাহমুদের একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটি শিল্পী তার কল্পনা রঙে মিশ্রিত করে ছবিটি অঙ্কন করেছেন। সুলতান মাহমুদের সম্পর্কে আমরা আজকের আলোচনায় প্রথম অংশটিকে আবার দুইটি ভাগে ভাগ করব, তার চারিত্রিক বৈশিষ্ট্য, এবং দ্বিতীয় অংশে থাকবে চারিত্রিক বৈশিষ্ট্য। দৈহিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক বৈশিষ্ট্য আমরা পৃথকভাবে আলোচনা করব এই চারিত্রিক বৈশিষ্ট্যের এখানে। সুলতান মাহমুদ মধ্যম আকৃতির একজন মানুষ ছিলেন, অর্থাৎ তিনি খর্বকায় নন এবং দীর্ঘকায় নন। তবে তিনি খুব শক্তিশালী ছিলেন এবং অটুট স্বাস্থ্যের অধিকারী ছিলেন। সুলতান মাহমুদের মধ্যে রাজকীয় সৌন্দর্য দেখা যায়নি, তবে একজন যোদ্ধা হিসেবে তিনি প্রখর বুদ্ধিমত্তা ছিলেন এবং মনোমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন না বলেই অধিকাংশ ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন। অর্থাৎ রাজকীয় সৌন্দর্য এবং রাজকীয় মনোমুগ্ধকর যে ব্যক্তিত্ব সেটা তার মধ্যে ছিল না। তবে একজন সুলতান হিসেবে তিনি অত্যন্ত সাহসী, উচ্চাকাঙ্ক্ষী এবং উচ্চদরের সামরিক নেতা ছিলেন এবং তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তার চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করব। যখন তিনি একজন সমরনেতা ছিলেন, সমরনেতা হিসেবে; যখন তিনি একজন শাসক, তখন শাসক হিসেবে তাকে আমরা মূল্যায়ন করব; এবং তার ন্যায় বিচারতা বিষয়ে আমরা আলোচনা করব। সুলতান মাহমুদ একজন সফল সমরোধী নেতা ছিলেন। তিনি ভারতে মোট 17 বার অভিযান করেছেন এবং এর মধ্যে 16টি অভিযানেই তিনি বিজয়ী হয়েছেন, একটি অভিযানে তিনি সন্ধি করেছেন। তার এই সাফল্যের পিছনে তার প্রখর বুদ্ধিমত্তা, উচ্চাকাঙ্ক্ষা এবং সামরিক বিষয়ে তার প্রচণ্ড গভীর জ্ঞান এবং প্রত্যেকটি অভিযানে বিজয়ী হওয়ার জন্য প্রচণ্ড আত্মবিশ্বাস ও কৌশলী হওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল। তিনি তার সৈন্যবাহিনীতে আফগান, তুর্কি, আরব, পার্সিয়ান এবং কিছু সংখ্যক ভারতীয় অন্তর্ভুক্ত করেছিলেন। তবে এসব বাহিনীর জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকলেও প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি ইউনিট একত্রিতভাবে সুলতান মাহমুদের অধীনস্থ ছিল। সৈন্যদের মধ্যে কোনো স্বতন্ত্র দলগত বোধ ছিল না। এবং সুলতান মাহমুদ যুদ্ধ কৌশল অপেক্ষা যুদ্ধ পরিকল্পনাকে অধিক গুরুত্ব দিতেন বলে ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন। প্রত্যেকটি সামরিক অভিযানের পূর্বে তিনি উত্তম রূপে পরিকল্পনা করতেন এবং প্রস্তুতি গ্রহণ করতেন। তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে তিনি একই সাথে সুলতানের দায়িত্ব পালন করতেন, শাসক ছিলেন এবং যুদ্ধেও প্রধান সেনাপতি হিসেবে তার দলকে নেতৃত্ব দিতেন। এর ফলে তার দল মানসিকভাবে বেশ চাঙ্গা থাকত এবং সরাসরি সুলতান মাহমুদ নেতৃত্ব দিতেন বিধায় তার প্রখর বুদ্ধিমত্তার কারণে তিনি
প্রতিটি অভিযানে সফল হয়েছিলেন। এটা গেল হচ্ছে সুলতান মাহমুদের সমরনেতা হিসেবে তার বৈশিষ্ট্য। এখন দেখা যাক তিনি শাসক হিসেবে কেমন ছিলেন। প্রায় প্রত্যেক ঐতিহাসিক এ বিষয়ে একমত যে সুলতান মাহমুদ গজনি রাজ্যের সমৃদ্ধির জন্য প্রত্যেকটি অভিযান পরিচালনা করেছেন এবং তিনি এ বিষয়ে সফল হয়েছেন। তার রাজ্য সমৃদ্ধি ও গৌরবে স্বর্ণ শিখরে উপনীত হয়েছিল। সুলতান মাহমুদের গজনি রাজ্য ছিল সচ্ছল এবং সব দিক থেকেই সুশৃঙ্খল এবং প্রজা বান্ধব সরকার ব্যতীত এরূপ উন্নতি করা যে সম্ভব নয়, এটা ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন। অর্থাৎ তিনি একজন প্রজাবান্ধব শাসক ছিলেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হন। সুলতান মাহমুদের সময়ে কখনো গণবিক্ষোভ দেখা দেয়নি এবং তার সময়ে তার রাজ্য সকল দিক থেকে স্বর্ণ শিখরে উন্নীত হয়। সুলতান মাহমুদ ন্যায় বিচারক ছিলেন বলে ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন। তার সময়ে আইনের শাসন বলবৎ ছিল এবং তিনি নিজে ধার্মিক ছিলেন এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন। তার সময়ে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। জাতি, ধর্ম বা বর্ণ বা সামাজিক মর্যাদার ভিত্তিতে তিনি পক্ষপাতিত্ব করতেন না। তার সময়ে আইনের দৃষ্টিতে সকলে সমান ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে সুলতান মাহমুদ শুধু সামরিক দিক থেকে সফল ছিলেন না, বরং তিনি একজন শাসক হিসেবেও সফল ছিলেন। সুলতান মাহমুদের কৃতিত্ব: তিনি শুধু প্রজাবৎসল বা সামরিক দিক থেকে সফল ছিলেন তা বলা যাবে না। তার সময়ে শিক্ষা, সংস্কৃতি এবং স্থাপত্যবিদ্যারও প্রভূত উন্নতি হয়েছিল। পূর্বে আমরা আলোচনা করেছি তিনি একজন শ্রেষ্ঠ সামরিক শাসক ছিলেন। এখানে সামরিক শাসক বলার একটি কারণ হচ্ছে যে তিনি একই সাথে রাজ্য পরিচালনা করেছেন এবং যুদ্ধ সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুতরাং তিনি একজন সামরিক শাসক ছিলেন, একথা আমরা বলতে পারি। শিক্ষা ও সাংস্কৃতিক দিক থেকে তার সময়ে গজনি মধ্য এশিয়ার মধ্যে অন্যতম স্বর্ণ শিখরে উপনীত হয়। তিনি গজনিতে বিশ্ববিদ্যালয়, পাঠাগার, জাদুঘর এবং প্রচুর মসজিদ নির্মাণ করেন। তার সময়ে ফেরদৌসি শাহনামা নামক কালোত্তীর্ণ একটি মহাকাব্য রচনা করেন। এছাড়াও আল বিরুনি ভারত ভ্রমণ করেন এবং তার বিখ্যাত গ্রন্থ কিতাব আল হিন্দ, আমরা যেটাকে বলি আল বিরুনির ভারত তত্ত্ব, এই কিতাব আল হিন্দ আল বিরুনি রচনা করেন সুলতান মাহমুদের সময়ে। আল বিরুনি শুধু কিতাব আল হিন্দ রচনা করেননি, একই সাথে তিনি ভারতীয় দর্শন, জ্যোতির্বিদ্যা এবং গণিতশাস্ত্রের প্রচুর গ্রন্থ গজনিতে নিয়ে যান এবং সেখানে অনুবাদ করেন। সুতরাং দেখা যাচ্ছে যে মৌলিক গ্রন্থের পাশাপাশি অনুবাদেও সুলতান মাহমুদের রাজ্যসভা বেশ সমৃদ্ধি লাভ করে। সুলতান মাহমুদ, আগেই বলেছি, তিনি বিশ্ববিদ্যালয় এবং পাঠাগার নির্মাণ করেন এবং মসজিদ এবং মসজিদের খানকা যেখানে নির্মাণ হয়েছিল সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের থাকার ব্যবস্থা ছিল। অর্থাৎ এটি অনেকটা আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো ছিল। সুলতান মাহমুদ এর দরবারে বলা হয় 4 শতাধিক কবি ছিলেন এবং তিনি প্রত্যেক জ্ঞানী ব্যক্তির জন্য সমাদর করতেন, তাদেরকে পৃষ্ঠপোষকতা দান করতেন। সুলতান মাহমুদের সময়ে শিক্ষা, চিকিৎসা, দার্শনিক, ইতিহাস এবং বৈজ্ঞানিক দিক থেকেও প্রভূত উন্নতি সাধন করে। সুলতান মাহমুদের গজনি রাজ্য প্রচুর পরিমাণ মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন প্রাসাদ ছিল। তিনি স্থপতিদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং এশিয়ার সবথেকে সুন্দর রাজ্যে পরিণত করেন গজনিকে। সুতরাং দেখা যাচ্ছে সুলতান মাহমুদ শুধু একজন শ্রেষ্ঠ সামরিক বিজেতাই ছিলেন না,
তিনি শিক্ষা, সংস্কৃতি এবং স্থাপত্যের দিক থেকেও তার গজনী রাজ্যকে সমৃদ্ধি লাভে সহায়তা করেন। অর্থাৎ তার সময় গজনী ছিল স্বর্ণ শিখরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সুলতান মাহমুদ সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পেরেছ। তোমাদের পরবর্তী বিষয় হবে ঘুরি রাজবংশ, মইজুদ্দিন মুহাম্মদ বিন শ্যাম এর প্রতিষ্ঠাতা, এবং এর পরবর্তীতে আমরা এই বিষয়ে আলোচনা করব।